প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় পাইকারি ব্যবসায়ী ও খুচরা ব্যবসায়ী নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। আজকের আলোচ্যসূচি: পাইকারি ব্যবসায়ী কি, পাইকারি ব্যবসায়ী বা পাইকার কে, পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য, পাইকারি ব্যবসায়ের কার্যাবলী বা গুরুত্ব, পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ, খুচরা ব্যবসায়ী কি, খুচরা ব্যবসায়ী বা খুচরা কারবারি কে, খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য, খুচরা ব্যবসায়ের কার্যাবলী বা গুরুত্ব, খুচরা ব্যবসায়ের প্রকারভেদ, পাইকার ও খুচরা ব্যবসায়ের মধ্যে পার্থক্য, বাংলাদেশে পাইকারি ব্যবসায়ের সমস্যাসমূহ, বাংলাদেশি পাইকারি ব্যবসায়ের সমস্যার সমাধানে করণীয়, বাংলাদেশি খুচরা ব্যবসায়ের সমস্যাসমূহ এবং বাংলাদেশি খুচরা ব্যবসায়ের সমস্যার সমাধানে করণীয় বিষয়গুলো নিয়ে। পাইকারি ব্যবসায়ী কি? উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে খুচরা বিক্রেতা, শিল্প প্রতিষ্ঠান বা বাণিজ্যিক ব্যবহারকারীর কাছে বিক্রয় করে কিন্তু চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয় করে না, এমন ব্যবসায়ীকে পাইকারি ব্যবসায়ী বলে। অর্থাৎ যে সকল ব্যবসায়ীরা উৎপাদকের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিবে না, মাঝখানে হয়তোবা সে খুচরা বিক্রেতা বা কোনো শিল্প প্রতিষ্ঠান এর কাছে যে বাণিজ্যিক উদ্দেশ্যে পণ্যটাকে ব্যবহার করবে তার কাছে পৌঁছে দিবে, সেই হচ্ছে পাইকার। অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং, তোমরা তো জানোই ফিলিপ কটলার হচ্ছেন মার্কেটিংয়ের জনক, সে বলেছেন পুনর্বিক্রয় বা ব্যবসায়িক ব্যবহারের উদ্দেশ্যে যারা পণ্য ক্রয় করে তাদের কাছে পণ্য বিক্রয়ের সাথে জড়িত সকল কার্যাবলী ব্যবসার অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, পাইকারি ব্যবসা হচ্ছে পাইকার যে কাজগুলো করে সেই কাজগুলোর সমষ্টি, অর্থাৎ কার্যাবলীটাই হচ্ছে পাইকারি ব্যবসায়। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একজন কলা ব্যবসায়ী, সে হচ্ছে গিয়ে পণ্য অর্থাৎ কলাটা উৎপাদন করছে, তার কাছ থেকে পাইকাররা নিয়ে গুদামজাত করছে এবং খুচরা ব্যবসায়ীরা সেখান থেকে নিয়ে খুচরা খুচরা লটে বা 1 ফানা 2 ফানা করে কলা বিক্রি করছে। এই যে উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ী দুইজনের মাঝখানে সামঞ্জস্যটা বিধান করছে হচ্ছে পাইকারি ব্যবসায়ের মাধ্যমে। পাইকারি ব্যবসায়ী বা পাইকার কে? পাইকারি ব্যবসায়ী হচ্ছে এমন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের প্রধান কাজই হচ্ছে পাইকারি ব্যবসায়ের কার্যক্রম সম্পাদন করা, অর্থাৎ উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ের মধ্যে যোগাযোগ স্থাপন করে যে, সেই হচ্ছে পাইকার। ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রংয়ের মতে পাইকার হচ্ছে একটি প্রতিষ্ঠান যে প্রাথমিকভাবে পাইকারি কার্যাবলীর সাথে যুক্ত থাকে, অর্থাৎ হচ্ছে একজন ব্যক্তি থাকবেন বা হচ্ছে একটা প্রতিষ্ঠান থাকবে, সে হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা নিয়ে যারা আবার পণ্যটাকে বিক্রি করবে এমন কারো কাছে যদি বিক্রি করে, সেই কার্যটা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান করছে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হবে পাইকারি ব্যবসায়ী বা পাইকার। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে উৎপাদনকারী বা অথবা এখানে যে মাছ ধরছে, যার কাছ থেকে প্রোডাক্টটা মাছটা হচ্ছে গিয়ে চূড়ান্ত ভোক্তার কাছে যাবে, তো তার কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে একদম যে খুচরা ব্যবসায়ী ক্রেতার কাছে পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিবে, তার কাছে পৌঁছানোর জন্য উৎপাদনকারী আর খুচরা ব্যবসায়ীর মাঝখানে যোগসাযোগ বা সংযোগ স্থাপনকারী হচ্ছে গিয়ে পাইকার। আর পাইকার এই যে কার্যাবলীগুলো সম্পাদন করছে, এই কার্যাবলীগুলো হচ্ছে পাইকারি ব্যবসা। তাহলে পাইকারি ব্যবসা হচ্ছে কতগুলো কার্যক্রমের সমষ্টি, আর পাইকার হচ্ছে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে এই কার্যগুলো সম্পাদন করছে। পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর মূলধনের পরিমাণ। পাইকারি ব্যবসায়ের মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে একটু বেশি, কারণ পাইকাররা উৎপাদকের কাছ থেকে অধিক পরিমাণের পণ্য একসাথে কিনে গুদামজাত করে এবং তার গুদামজাত করার জন্য স্টোরটাকেও অনেক বড় হতে হয়। আর যেহেতু এটা বৃহদায়তন একটা ব্যবসায় সংগঠন,
তাই এর মূলধনের পরিমাণটাও বৃহৎ হয়ে থাকে। এবং পাইকারি ব্যবসায়ে অধিক পরিমাণে লেনদেন হয়, অর্থাৎ যেই কোয়ান্টিটিটা থাকে পণ্য ক্রয় বা বিক্রয়ের, সেই কোয়ান্টিটিটা অনেক বেশি পরিমাণের থাকে। অর্থাৎ তারা একসাথে অনেক পণ্য কেনে, বারবার কিনে না, যেহেতু একসাথে অনেক পণ্য কেনে তাই এই পরিমাণটা বেশি, কিন্তু লেনদেনের ঘনত্বটা কম। মানে বারবার লেনদেন করছে না, কিন্তু একসাথে অনেক জিনিস কিনে নিয়ে আসতেছে। তো এই জন্য এর অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটা আসছে যে অধিক পরিমাণে লেনদেন হচ্ছে, কিন্তু লেনদেনের ঘনত্বটা কম, এবং তারা সীমিত পণ্য নিয়ে ব্যবসা করে। অর্থাৎ একজন পাইকার হয়তো বা একটা দুইটা পণ্য বা নির্দিষ্ট কয়েকটা পণ্য নিয়ে ব্যবসা করে। সাপোজ ধরো একজন চালের ব্যবসায়ী, চালের পাইকার, সে শুধু চাল নিয়েই ব্যবসা করছে। ডাল বা হচ্ছে পেঁয়াজ, রসুন, এই রকম পণ্য পাইকারগুলো সাধারণত একটা বা দুইটা পণ্য নিয়েই ব্যবসা করে থাকে। এরপরে পাইকারদের একক প্রতি মূল্য কম। একক প্রতি মূল্য কম মানে হচ্ছে, যখন পাইকারের কাছ থেকে আমরা একসাথে একটা বা দুইটা পণ্য কিনতে যাব, তখন কিন্তু সে খুব বেশি প্রফিট করতে পারবে না। কিন্তু যখন তার কাছ থেকে আমি একসাথে এক বান্ডেল বা অনেক বেশি পরিমাণে পণ্য কিনবো, তখন কিন্তু সে কি করবে, ওই একক প্রতি মূল্যটা কমিয়ে রাখবে, কিন্তু সার্বিকভাবে তার মুনাফাটা বেশি হবে। তারপরে হচ্ছে পাইকারদের ক্রেতা। পাইকারদের ক্রেতা হচ্ছে সাধারণত খুচরা ব্যবসায়ী বা শিল্প পরিবেশক বা শিল্প প্রতিষ্ঠানগুলো, যারা পুনরুৎপাদন বা পুনরায় বিক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে। তো পাইকারি ব্যবসার বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে যে এদের ক্রেতা কিন্তু চূড়ান্ত ভোক্তারা নয়। পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে প্রসার কার্যক্রম খুব বেশি একটা প্রয়োজন হয় না। খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে প্রসার কার্যক্রম বেশি প্রয়োজন হয়, পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হয় না। এবং পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় যে পাইকার যেহেতু একসাথে অনেক পণ্য ক্রয় করছে, তাই তার পণ্য মজুতের সংখ্যাটাও অনেক বেশি। এবং পাইকারি ব্যবসায়ী একই সাথে খুচরা ব্যবসায়ীকে তথ্য সরবরাহ করছে, এবং উৎপাদক যে তাকেও বিভিন্ন প্রকারের তথ্য দিয়ে সরবরাহ করছে। এবং পাইকারদের অবস্থান, পাইকার কিন্তু যেখানে চূড়ান্ত ভোক্তারা আছে তার আশপাশে অবস্থান করে না। পাইকাররা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট স্থানীয় একটা এলাকাতে অবস্থান করে। তারা খুচরা ব্যবসায়ীদের মতো একদম চূড়ান্ত ভোক্তাদের সাথে লোকালয়ে অবস্থান করে না। এই হচ্ছে পাইকারি ব্যবসার বৈশিষ্ট্য। পাইকারি ব্যবসায়ের কার্যাবলী বা গুরুত্ব। পাইকারি ব্যবসায় বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে, তার কার্যক্রমের সমষ্টিগুলোই এখানে তুলে ধরা হয়েছে। পাইকারি ব্যবসায়ের গুরুত্বের মধ্যে সে শুধুমাত্রই নিজের জন্য বা তার ব্যবসা সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নয়, সে একই সাথে নিজের জন্য প্লাস হচ্ছে খুচরা ব্যবসায়ী, উৎপাদক এবং সমাজে প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাইকারি ব্যবসায়ী প্রথমত পণ্য বিপণন বা বাজারজাতকরণের কার্যক্রম সাধারণত করে থাকে। তারপরে সে হচ্ছে ব্যবসাটা পরিচালনা করার জন্য প্রথমত অর্থের সংস্থান করে, সেটা ইন্টারনাল সোর্সেস হোক, এক্সটার্নাল সোর্সেস হোক, যে কোনো উপায়ে সে অর্থের যোগান করে। অর্থের যোগান করে সে উৎপাদকের কাছ থেকে পণ্যটা ক্রয় করে পরিবহন ভাড়া করে পণ্যটা কিনে নিয়ে গুদামে এনে গুদামজাতকরণ করে থাকেন। এরপরে ধীরে ধীরে সেটাকে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ ধাপ পার করে সে পণ্যটাকে প্রস্তুত করে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করার জন্য। এবং সে কি করে, তথ্য সরবরাহ করে। তথ্য সে উৎপাদককে বিভিন্ন রকমের তথ্য দিয়ে উৎপাদন কাজে যেমন সহায়তা করে, ঠিক একইভাবে সে খুচরা ব্যবসায়ীকে পণ্যর সম্পর্কে যাবতীয় তথ্য সরবরাহ করেও সহায়তা করে। পাইকারি ব্যবসায়ী একাধারে উৎপাদককে
পণ্য কিভাবে উৎপাদন করতে হবে, নতুন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে উৎপাদন করলে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে সেই বিষয়ে পরামর্শ দেয় এবং খুচরা ব্যবসায়ীকেও পণ্যের পরামর্শ দিয়ে থাকে। পাইকারি ব্যবসায়ী বাজারে পণ্যের মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে এবং সে যেহেতু পাইকারি ব্যবসায়ী বৃহদায়তন একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেহেতু সেই প্রতিষ্ঠানে একই সাথে অনেক ব্যক্তি কর্মরত থাকে। তো দেখা যাচ্ছে যে ওই প্রতিষ্ঠানে অনেক লোকজন কাজ করার ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। যেহেতু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অনেক মানুষ এখানে কাজ করতে সুযোগ পায়, তাহলে সেই কাজের ফলে দেখা যায় যে মানুষের মধ্যে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং তার জীবনযাত্রার মান উন্নয়ন হতে থাকে। এবং শুধুমাত্রই যে কর্মসংস্থান সৃষ্টি জীবনযাত্রার মান উন্নয়ন করছে তাই নয়, সমাজের প্রত্যেকটা ব্যক্তি যে এই পণ্যটা ব্যবহার করবে সে যাতে উন্নত মানের পণ্যটা পায় সেই বিষয়েও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পাইকার বহন করে থাকে। এই হচ্ছে পাইকারি ব্যবসায়ের গুরুত্ব অথবা কার্যাবলী। পাইকারি ব্যবসায়ীর প্রকারভেদ। পাইকারি ব্যবসায়ীকে মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায় বা তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে মার্চেন্ট বা বণিক পাইকার, দ্বিতীয় হচ্ছে দালাল ও প্রতিনিধি, তৃতীয় হচ্ছে উৎপাদকের পাইকার। প্রথমটা হচ্ছে বণিক পাইকার বা মার্চেন্ট পাইকার। মার্চেন্ট পাইকারকে দুই ভাগে ভাগ করা যায়, তার সেবাদানের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী, আরেকটা হচ্ছে সীমিত সেবাদানকারী। পূর্ণ সেবাদানকারী কোনটা? যারা ক্রেতাদেরকে সব রকমের অর্থাৎ যারা খুচরা ব্যবসায়ী, যারা পাইকারের কাছ থেকে পণ্যটা কিনে নিবে তাদেরকে সব ধরনের সেবা প্রদান করে, তাদেরকে বলা হয় পূর্ণ সেবাদানকারী। এক্ষেত্রে তারা পণ্য সংগ্রহ, বাকিতে বিক্রয়, পণ্য সরবরাহ, ব্যবস্থাপনা, তথ্যগত, বিজ্ঞাপনগত, প্রশিক্ষণগত সব রকমের সুবিধা প্রদান করে থাকতে পারে। আর সীমিত সেবাদানকারী পাইকার যারা হচ্ছে গিয়ে সব রকমের সুবিধা দিবে না, কিন্তু আংশিক কিছু সুবিধা প্রদান করে থাকে। এরপরে পূর্ণ সেবাদানকারী পাইকারকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ পণ্যের পাইকার, দুই সাধারণ সারি পাইকার, তিন হচ্ছে বিশিষ্ট পাইকার। সাধারণ পণ্যের পাইকার হচ্ছে যে সকল পাইকাররা অনেক রকমের পণ্যর ব্যবসা করে, মানে একই সাথে সে হচ্ছে গিয়ে অনেক রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে। যেমন একটা স্টেশনারি দোকানে অনেক রকমের প্রোডাক্ট থাকতে পারে, একসাথে অনেক পণ্য নিয়ে যখন কাজ করবে সেটাকে বলবে সাধারণ পণ্যের পাইকার। দ্বিতীয় হচ্ছে সাধারণ শাড়ি পাইকার। সাধারণ শাড়ি পাইকার হচ্ছে এরা সীমিত শাড়ির পণ্য নিয়ে ব্যবসায় করে, কিন্তু প্রত্যেক শাড়ির অনেক বেশি পণ্য এদের কাছে থাকে, যেমন খাদ্যদ্রব্য, প্রসাধনী ইত্যাদি। এরপরে বিশিষ্ট পাইকার। বিশিষ্ট পাইকারকে মাত্র একটি লাইনের বা দুইটি লাইনের বা একটা লাইনের একটা আংশিক পণ্য নিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করবে। ধরো যে কোনো একটা পাইকার শুধুমাত্র বেবিদের ফুড নিয়ে বা বেবিদের যে মিল্ক আছে সেই মিল্কের ব্যবসা করলো, তার মানে একটা কার্যক্রমই সে চালালো, সেটাই হচ্ছে বিশিষ্ট পাইকার। বিশিষ্ট পাইকার বিশিষ্ট যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে, সেক্ষেত্রে হতে পারে চালের বা ডালের বা হচ্ছে পেঁয়াজের পাইকার, এরা বিশিষ্ট পাইকার। সীমিত সেবাদানকারী পাইকারকে আবার 6 ভাগে ভাগ করা যায়। নগদ ও বহনকারী পাইকার। নগদ বহনকারী পাইকার হচ্ছে যারা নগদে পণ্য বিক্রয় করবে এবং সেটা পরিবহনের ব্যবস্থা করবে। দ্বিতীয় হচ্ছে ট্রাক পাইকার। ট্রাক পাইকার হচ্ছে যারা যে সকল পাইকাররা তাদের পণ্য ট্রাকের মাধ্যমে বা হচ্ছে পরিবহনের মাধ্যমে খুচরা ব্যবসায়ীর দোকান পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যে অনেক পাইকাররা হচ্ছে সকালবেলা বিভিন্ন দোকানে দোকানে পাউরুটিগুলো সাপ্লাই করে, বা হচ্ছে আড়ংয়ের দুধের প্যাকেটগুলা, যে লিকুইড দুধ, ওরা কিন্তু যে ভ্যানে করে করে প্রত্যেকটা মুদি দোকানে দোকানে দিয়ে আসে, এরা হচ্ছে ট্রাক পাইকার। এরপর হচ্ছে ড্রপ শিপার।
ড্রপশিপাররা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা নিয়ে ক্রেতার কাছে বিক্রি করবে, অর্থাৎ খুচরা ব্যবসায়ীর কাছে বা শিল্প পরিবেশকের কাছে বিক্রি করবে। এরা কিন্তু পণ্যের মালিকানা গ্রহণ করবে না, অর্থাৎ সে কি করছে, উৎপাদকের কাছে পণ্যটার আছে, সেখান থেকে নিয়ে ডাইরেক্ট ক্রেতাকে বললো যে আচ্ছা আপনাকে অমুক তারিখে এই জায়গায় পণ্যটা পৌঁছে দিব, তা সে হচ্ছে গিয়ে ডাইরেক্ট এর কাছ থেকে, উৎপাদকের কাছ থেকে নিয়ে খুচরা ব্যবসায়ীর কাছে পণ্যটাকে ডেলিভার করে দিল, মানে ড্রপ করে দিল। এরা হচ্ছে ড্রপশিপাররা পণ্যটাকে নিজের কাছে সংরক্ষণ করে না। সাধারণত ভারী পণ্যর ক্ষেত্রে, ভারী বা হচ্ছে তোমার কয়লা বা যন্ত্রপাতি টাইপের জিনিসের ক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ জিনিসের ক্ষেত্রে এই রকমের পাইকাররা কাজ করে থাকে। এরপরে হচ্ছে র্যাক জবার্স। র্যাক শব্দের অর্থ তো তোমরা জানোই, তাক, যেখানে হচ্ছে খাদ্যদ্রব্য ব্যতীত মুদি ও ওষুধ সামগ্রী ডেলিভারি ট্র্যাকের মাধ্যমে দোকানে পৌঁছে দেওয়া হয়। এদের বিক্রিত পণ্য প্রদর্শনের জন্য এরা ক্রেতাদের র্যাক বা সেলফ প্রদান করে। ওই সেলফের মধ্যে সব জিনিসগুলোকে সাজানো থাকবে। যেমন আমাদের বাংলাদেশে দেখবা যে বিভিন্ন দোকানদাররা কি করে, যেমন কোকা কোলা বা পেপসির যে বা সফট ড্রিঙ্কসের যেই ব্র্যান্ডগুলা, ওরা কি করে দোকানদারদেরকে হচ্ছে গিয়ে পোস্টার তৈরি করে দেয়। এরপরে হচ্ছে দোকানের ভিতরে একটা কর্নার তৈরি করে দেয়, যেই কর্নারে যে আমার কোকগুলো বা হচ্ছে আমার সফট ড্রিঙ্কসগুলো এই কর্নারে আপনি এভাবে সাজিয়ে রাখবেন। এই যে সাজিয়ে রাখার জন্য প্রোডাক্টগুলোকে দিচ্ছে, এটাই হচ্ছে গিয়ে র্যাক জবার্স। এরপরে হচ্ছে উৎপাদনকারীর সমবায় সমিতি। উৎপাদনকারীরা নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি খুচরা বিক্রেতার কাছে এখানে বিক্রি করে। কৃষি পণ্যের ক্ষেত্রে উৎপাদকরা নিজেদের উৎপাদিত পণ্য একত্রিত করে স্থানীয় বাজারে বিক্রি করে, বছর শেষে অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে ভাগ করে নেয়। এরপরে হচ্ছে ডাকবাহী পাইকার, যেটাকে মেইল অর্ডার পাইকারও বলে। মেইল অর্ডার পাইকার হচ্ছে যারা হচ্ছে এরা খুচরা ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠানের যে ক্রেতা আছে, তাদের নিকট থেকে ডাকযোগে ক্যাটালগ পাঠিয়ে পণ্য বিক্রি করে। অর্থাৎ মেইলের মাধ্যমে প্রোডাক্টের ক্যাটালগ দিবে, ক্যাটালগ দেওয়ার পরে সেই ক্যাটালগুলোকে পছন্দ করার পরে তারপরে তারা পণ্য ক্রয়ের জন্য অর্ডার করে থাকে। এক্ষেত্রে বিক্রয় কর্মীর দরকার হয় না বা থাকে না। দূরবর্তী বা দুর্গম অঞ্চলে কিন্তু এই রকম সিস্টেমে হচ্ছে পণ্যটার অর্ডার নেওয়া হয় বা করা হয়। ধরো আমি একজন যদি জুয়েলারি ব্যবসায়ী হই, আর সাপোজ আমি জনাব এক্সকে হচ্ছে গিয়ে আমার জুয়েলারির ডিজাইনগুলো মেইল করলাম, জনাব এক্স ওই ডিজাইনগুলো থেকে যেই ডিজাইনটা সে পছন্দ করে সেটা চুজ করে দিবে, আমি সেই প্রোডাক্টটাকে তাকে ডেলিভারি দিব। এই রকম পাইকারদেরকে বলা হবে মেইল অর্ডার পাইকার বা ডাকবাহী পাইকার। এরপরে দালাল ও প্রতিনিধি। দালাল ও প্রতিনিধিকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দালাল আর একটা হচ্ছে প্রতিনিধি। দালাল কারা? দালাল হচ্ছে যারা পণ্যের মালিকানা গ্রহণ করে না, তারা ক্রেতা বিক্রেতার মাঝখানে একটা সমঝোতা করিয়ে দেয় এবং সমঝোতার মাঝখানে সে কমিশন নিয়ে খুশি থাকে। এদেরকে বলা হয় দালাল বা ব্রোকার। যেমন বিমার দালাল বা এস্টেট দালাল, রিয়েল এস্টেট দালাল, এরা হচ্ছে পণ্যের মালিকানা গ্রহণ করে না। দ্বিতীয় হচ্ছে প্রতিনিধি দালাল। প্রতিনিধি কারা? প্রতিনিধি হচ্ছে গিয়ে উৎপাদনকারী অনেক সময় নিজের পণ্য বিক্রি করার জন্য নিজেই প্রতিনিধি নিযুক্ত করে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে, বা হচ্ছে গিয়ে অনেক সময় বলা হয় যে তুমি আমার প্রোডাক্টগুলো বিক্রি করে দিবা, তোমাকে আমি এত % কমিশন দিব। এই কমিশনের হারে হচ্ছে উৎপাদনকারী নিজেই প্রতিনিধি নিয়োগ করে থাকে। অনেক সময় বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে। বিক্রয় প্রতিনিধি কারা? যারা স্বাধীন মধ্যস্থ কারবারির, তারা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে। অর্থাৎ উৎপাদনকারীর পণ্যটাকে বিক্রি করে দিবে,
এরকম একটা দায়িত্ব নিয়ে সে হচ্ছে গিয়ে বিক্রয়ের কার্যটা সম্পাদন করে দেওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে সেও কমিশন ভোগ করে। কমিশন মার্চেন্ট যারা, তারা পণ্যের বস্তুগত যে দখলটা সেটা কিন্তু গ্রহণ করে এবং সমঝোতার ভিত্তিতে পণ্যটা বিক্রি করার চেষ্টা করে। এরা এক দৃষ্টিতে দালালের মতোই, কিন্তু তারা দালালের সাথে এদের একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এরা বস্তুগতভাবে পণ্যটা গ্রহণ করে, আর দালালরা কোনো পণ্য গ্রহণ করবে না, শুধু দুইজনের মাঝখানে সমঝোতা তৈরি করে দিবে। এরপরে হচ্ছে উৎপাদকের পাইকার। উৎপাদকের পাইকার দুই রকমের, একটা হচ্ছে বিক্রয় শাখা ও অফিস, আরেকটা হচ্ছে ক্রয় অফিস। উৎপাদনকারী কর্তৃক যদি কোনো প্রতিষ্ঠানে বিক্রয় শাখা ও বিক্রয় অফিসের মাধ্যমে মজুত নিয়ন্ত্রণ, বিক্রয় ও প্রমোশন করা হয়, বিক্রয় শাখার পণ্য মজুত থাকে এবং কিন্তু অফিসে পণ্য থাকবে না। বিক্রয় শাখা পণ্য বিক্রয় করে ও ক্রেতাদের সেবা প্রদান করে। আর ক্রয় অফিসটা কি? ক্রয় অফিস হচ্ছে যারা পাইকাররা ক্রয় কার্যক্রম পরিচালনার জন্য খুচরা ব্যবসায়ী কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং দালাল বা প্রতিনিধির ভূমিকা পালন করে। বৃহৎ যে বাজারগুলো আছে সেখানে অনেক সময় খুচরা ব্যবসায়ী এই ধরনের ক্রয় অফিসগুলো খুলে থাকে। যেমন ধরো, ঢাকায় একজন খুচরা আম বিক্রেতা রাজশাহীতে পাইকারিভাবে আম কেনার জন্য একটা ক্রয় অফিস খুললো, তাহলে সেটা হবে উৎপাদকের পাইকার হিসেবে ক্রয় অফিস। খুচরা ব্যবসা কি? উৎপাদনকারী বা পাইকার থেকে পণ্য বা সেবা সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়াকে খুচরা ব্যবসায় বলে। অর্থাৎ চূড়ান্ত পণ্য বিক্রয় সংক্রান্ত বিভিন্ন কার্যাবলীর সমষ্টি হচ্ছে খুচরা ব্যবসায়। জিকুমত অ্যান্ড ডি এমিকো এর মতে খুচরা ব্যবসায় হচ্ছে পণ্যের চূড়ান্ত ব্যবহারকারীর নিকট বিক্রয়ের সাথে সম্পর্কিত সকল ব্যবসায়িক কার্যক্রম। অর্থাৎ আমরা বুঝলাম যে একজন উৎপাদনকারী অথবা একজন পাইকার এর কাছ থেকে যদি কোনো কেউ পণ্য বা সেবাটা সংগ্রহ করে চূড়ান্ত যে ইউজার থাকবে, ফাইনাল ইউজারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হলেও ওই কার্যক্রমের সমষ্টিকে বলা হবে খুচরা ব্যবসায়। এখানে চিত্রে তোমরা প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছ যে জেলেদের কাছ থেকে সরাসরি খুচরা ব্যবসায়ী মাছ সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করতে পারে, অথবা জেলেদের কাছ থেকে পাইকাররা কিনে নিয়ে এবং পাইকারদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীরা সংগ্রহ করে তারা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে। অর্থাৎ খুচরা ব্যবসায়ী সরাসরি উৎপাদকের কাছ থেকেও জিনিস সংগ্রহ করতে পারে, আবার সে পাইকারের মাধ্যমেও সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে। খুচরা ব্যবসায়ী বা খুচরা কারবারিকে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান খুচরা ব্যবসায়ের সাথে জড়িত তাকে খুচরা ব্যবসায়ী বলে বা খুচরা কারবারি বলে। অর্থাৎ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদনকারী বা পাইকারের কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে সরবরাহ করে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় খুচরা ব্যবসায়ী বা খুচরা কারবারি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অবশ্যই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই খুচরা কারবারি বলা হয়। অর্থাৎ খুচরা ব্যবসা হচ্ছে এই কার্যাবলীর সমষ্টি, আর খুচরা ব্যবসায়ী হচ্ছে যে কার্যাবলীটা সম্পাদন করছে। ব্রবি এবং থ্রিলের মতে খুচরা ব্যবসায়ী হচ্ছে মধ্যস্থ কারবারি যে চূড়ান্ত ক্রেতার নিকট বিক্রয় করে। অর্থাৎ ফাইনাল যে প্রোডাক্টটা ব্যবহার করছে ওই ফাইনাল ইউজারের কাছে পণ্যটা যে পৌঁছে দিচ্ছে সেই হচ্ছে খুচরা কারবারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একজন পেঁয়াজ উৎপাদনকারী, তার কাছ থেকে একজন খুচরা কারবারি নিয়ে সরাসরি সে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করতে পারে, অথবা সে কোনো পেঁয়াজের যে পাইকার ব্যবসায়ী আছে ওই পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করেও বিক্রি করতে পারে। দুইটা মাধ্যমেই সে সংগ্রহ করে বিক্রি করতে পারে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে খুচরা কারবারি ওই ব্যক্তি যে ফাইনাল ইউজারের কাছে প্রোডাক্টটাকে পৌঁছে দিচ্ছে। খুচরা ব্যবসায়ীর বৈশিষ্ট্য।
খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ের মতো বৃহৎ আকারের ব্যবসা প্রতিষ্ঠান নয়। এখানে এক মালিকানা বা দুইজন তিনজন হয়তোবা মিলে এই রকম ব্যবসা প্রতিষ্ঠানটা করে। সাধারণত খুচরা ব্যবসা এক মালিকানা হয়। এই প্রতিষ্ঠানগুলোর আয়তন খুবই ছোট হয়। এরা এদের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্রেতা হচ্ছে যারা ফাইনাল ইউজার, অর্থাৎ চূড়ান্ত যে ব্যবহারকারীরা আছে তারাই হচ্ছে খুচরা ব্যবসায়ের ক্রেতা। যেমন আমি যদি একজন একজন চালের ব্যবহারকারী হই, অর্থাৎ চালটা কিনে যদি আমি নিজে খাই, তাহলে আমি হব চূড়ান্ত খুচরা ব্যবসায়ীর একজন ক্রেতা বা ভোক্তা। খুচরা ব্যবসা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিক্রয়ের পরিমাণ অল্প, অর্থাৎ যারা আমরা ইউজার আছি তারা হচ্ছে খুচরা ব্যবসায়ীর কাছ থেকে অল্প অল্প পরিমাণে কিনি, কিন্তু বারবার কিনি। মানে খুচরা ব্যবসায়ী যারা বিক্রি করছে তাদের বিক্রি করার ঘনত্বটা অনেক বেশি কিন্তু পরিমাণটা কম। এবং খুচরা ব্যবসায়ীরা দেখা যায় যে ভোক্তা যেইখানে আছে সেইখানে অবস্থান করে। দেখো, আমরা যেখানেই থাকি না কেন আমাদের বাসার আশেপাশে অনেক দোকানদার আছে যারা হচ্ছে এই যে খুচরা খুচরা পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করছে। অর্থাৎ খুচরা ব্যবসায়ী ক্রেতা যেখানে আছে সেইখানে গিয়ে ক্রেতার কাছে পণ্য বা সেবা বিক্রি করার জন্য তার নিকটে অবস্থান করে। এবং খুচরা ব্যবসা যেহেতু একটা ক্ষুদ্রায়তন ব্যবসা প্রতিষ্ঠান, এজন্য এর মূলধনের পরিমাণও কম, কিন্তু এক্ষেত্রে একক প্রতি মুনাফা বেশি। অর্থাৎ সে হচ্ছে অল্প পরিমাণের পণ্য বিক্রি করলেও সেই পণ্য থেকে মুনাফা অর্জন করে থাকে বেশি পরিমাণে। যেখানে পাইকারি ব্যবসায়ীরা একসাথে অনেক পণ্য বিক্রি করে মুনাফা করে, এখানে খুচরা ব্যবসায়ীরা একটা দুইটা পণ্য বিক্রি করে তার চেয়ে বেশি মুনাফা অর্জন করার চেষ্টা করে। আর খুচরা ব্যবসায় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা স্বল্প পরিমাণে মজুত করে। অর্থাৎ পাইকারি ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য একসাথে অনেক পণ্য কিনে গুদামজাত করে, কিন্তু খুচরা ব্যবসায়ীরা যেহেতু অল্প অল্প পরিমাণের পণ্য সংগ্রহ করে, এজন্য তাদের মজুদের পরিমাণটাও অল্প থাকে। খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে কম সংখ্যক বিক্রয়কর্মী দরকার হয়। সাপোজ দেখো, আমাদের পাড়া মহল্লায় যে দোকানগুলো আছে এগুলোতে দেখা যায় যে একজন হয়তো বা সর্বোচ্চ বিক্রয়কর্মী থাকে, কোনো কোনো দোকানে দুইজন। এখানে খুচরা ব্যবসাটা যেহেতু এক মালিকানা ব্যবসা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, এক্ষেত্রে ছোট পরিসরের ব্যবসা বলে বিক্রয়কর্মীর বেশি ব্যবহার করা হয় না, এই জন্য এখানে বিক্রয়কর্মীর সংখ্যা কম থাকে। খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা ভোক্তার সাথে সুসম্পর্ক করে। অর্থাৎ যেহেতু এরা একদম চূড়ান্ত ভোক্তার সাথে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, তাই এরা কি করে চূড়ান্ত ভোক্তার সাথে একটা গুড রিলেশন তৈরি করে। দেখো, আমাদের সাথে কিন্তু ওই যে আমাদের আশেপাশে পাড়া মহল্লার যে দোকানগুলো আছে এদের সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক হয়ে যায়। আমরা চাইলে ওই দোকানদারদের সাথে বাকিতে হয়তো বা ক্রয় করতে পারি, অথবা খুব এত ভালো সম্পর্ক হয়ে যায় যে আমরা অনেক সময় আমাদের মুখের কথায় অনেক প্রোডাক্ট দিয়ে দেয় যে আমরা পরে টাকা দিব, বা নাম শুনলেও অনেকে বলে যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপনি পরে দিয়েন। এই যে ভালো সম্পর্কটা কিন্তু খুচরা ব্যবসায়ীর সাথে হয়, পাইকারি ব্যবসায়ীর সাথে হয় না, কারণ পাইকারি ব্যবসায়ীরা কিন্তু চূড়ান্ত ভোক্তার সাথে সরাসরি ওইভাবে রিলেট করে না। এরপরে হচ্ছে সহজ ব্যবস্থাপনা। খুচরা ব্যবসায়টা খুব ইজিলি ম্যানেজ করা যায় এই কারণে, যেহেতু এক মালিকানা ব্যবসায় বেশিরভাগ ক্ষেত্রেই খুচরা ব্যবসা হয়ে থাকে, এই জন্য মালিক একাই সকল ক্ষমতার অধিকারী থাকে, সে একাই সকল সিদ্ধান্ত নেয়, একাই সকল ঝুঁকি বহন করে, একাই প্রফিট ভোগ করে। সো এটাকে মেনটেন করাটা খুবই ইজি থাকে। এবং খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওরা মূল্যের তারতম্য ঘটায়। দেখবা যে একটা প্রোডাক্ট হয়তো বা একজন কাস্টমারের কাছে 100 টাকায় বিক্রি করলে
খুচরা ব্যবসায়ীরা অন্য আরেকজন কাস্টমারের কাছ থেকে 120 টাকায় বিক্রি করার চেষ্টা করে। সাপোজ দেখো আমরা মার্কেটে গেলে কোনো পোশাকের মানে গজ কাপড় যদি কিনতে যাই, একজনের কাছ থেকে 300 টাকা গজ রাখলো, আরেকজনের কাছ থেকে 250 টাকা গজ রাখলো। এই যে মূল্যের তারতম্যটা খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে হয়, পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু তা নয়। পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে মূল্যের একটা নির্ধারিত তালিকা সাধারণত থাকে, যার কারণে এক্ষেত্রে তারতম্যটা কম হয়। এই ছিল খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য। খুচরা ব্যবসায়ের কার্যাবলী বা গুরুত্ব। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই নির্দিষ্ট কিছু কার্যাবলী থাকে এবং গুরুত্ব বহন করে সেগুলো। তো খুচরা ব্যবসায়ের যে সকল গুরুত্বগুলো রয়েছে তার মধ্যে অন্যতম প্রথম কার্যাবলী বা প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার যে সে হচ্ছে পণ্য ক্রয় করে। স্বাভাবিকভাবেই সে উৎপাদক অথবা পাইকারি ব্যবসায়ীর কাছে থেকে পণ্যটা সংগ্রহ করে থাকে বা ক্রয় করে থাকে, এটা তার অন্যতম একটা কার্যাবলী। এরপরে সে কিনে পণ্যটাকে যখন নিজের কাছে আনে বা নিজের গুদামে আনার জন্য সে পরিবহনের ব্যবস্থা করে, তাহলে পরিবহন তার অন্যতম একটা কার্যাবলী। তারপরে সে পণ্যটা কিনে পরিবহন ব্যবহার করে গুদামজাত করে রাখে। তারপরে যাতে হচ্ছে গিয়ে সে পণ্যটাকে 1 দিন বা 2 দিনের ব্যবধানে বা তার সুবিধা মতো সময় অনুযায়ী বিক্রি করতে পারে। এইসব কাজের জন্য তার অর্থের প্রয়োজন হয়। তো অর্থ সংস্থান করাও তার একটা অন্যতম কার্য বা কার্যাবলীর অংশ। এরপরে ঝুঁকি গ্রহণ। প্রত্যেকটা ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনার জন্য ঝুঁকি গ্রহণ করে, খুচরা ব্যবসায়ী তার ব্যতিক্রম নয়। প্রসার কার্যক্রম। খুচরা ব্যবসায়ী প্রসার কার্যক্রম সবচেয়ে বেশি চালায়, পাইকারি ব্যবসায়ী প্রসার কার্যক্রম কম করে থাকে বা অনেক সময় করেও না, কিন্তু খুচরা ব্যবসায়ীরা তাদের প্রসার কার্যক্রম সবচেয়ে বেশি চালায়। তারপরে মূল্য নির্ধারণ করা। পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে বা উৎপাদকের কাছ থেকে যখন একটা পণ্য কিনে নিয়ে আসে খুচরা ব্যবসায়ী, তখন কি করে ওই পণ্যটার আবার নিজের মতো করে নিজের পরিবহন, গুদামজাতকরণ, বিভিন্ন ব্যয়গুলা সংযুক্ত করে তারপরে পণ্যটার আবার একটা মূল্য নির্ধারণ করে। তো মূল্য নির্ধারণ করা খুচরা ব্যবসায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরে সে যেহেতু পণ্যটার মূল্য নির্ধারণ করলো, এরপরে সে পণ্যটাকে বিক্রি করাও তার অন্যতম একটা কাজের অংশ। বিক্রিটা করবে কার কাছে? আমাদের মতো ফাইনাল যে কাস্টমার আছে বা ইউজার আছে তাদের কাছে। তারপরে বাজার তথ্য সরবরাহ করা খুচরা ব্যবসায়ীর অন্যতম একটা কার্যাবলী। বাজার তথ্য, বাজারে চূড়ান্ত ভোক্তা কি চায়, কি রকমের চাহিদা রয়েছে বাজারে, কেমন চাহিদা সৃষ্টি হচ্ছে, সেই সম্পর্কিত তথ্য পাইকারি ব্যবসায়ী বা উৎপাদককে খুচরা ব্যবসায়ী দিয়ে থাকে। আবার অনেক সময় ক্রেতাকে পণ্যের আগাম ইনফরমেশনগুলোও কিন্তু খুচরা ব্যবসায়ী দিয়ে থাকে। তারপর বিক্রয়োত্তর সেবা প্রদান। বিক্রয়োত্তর সেবা প্রদান খুচরা ব্যবসার অন্যতম প্রধান একটা কার্যক্রম। দেখো আমরা অনেক সময় যে নিজেরা ব্যবহার করার জন্য অনেক কিছু কিনে থাকি, যেমন ধরো সাপোজ আমি একটা ব্লেন্ডার মেশিন কিনে নিয়ে আসলাম বা অথবা একটা আয়রন কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পরে আমাকে কিন্তু খুচরা ব্যবসায়ী ওয়ারেন্টি বা গ্যারেন্টি একটা কার্ড দিবে যে এতদিনের মধ্যে নষ্ট হলে আপনি নিয়ে আসবেন, আমরা ঠিক করে দেব। তার মানে বিক্রয়ের পরেও একটা সেবা প্রদান করা, সেটা কিন্তু খুচরা ব্যবসায়ী করে থাকে। এজন্য এটা তার কার্যাবলীর একটা প্রধান অন্যতম অংশ। তারপর নিয়মিত পণ্য সরবরাহ। খুচরা ব্যবসায়ী যেহেতু ক্রেতারা যেই জায়গায় অবস্থান করছে সেই জায়গায় গিয়ে বিক্রি করছে, এই জন্য বলা যায় যে তার কারণেই নিয়মিতভাবে ক্রেতারা পণ্যটা পাচ্ছে বা ভোক্তারা পণ্যটা পাচ্ছে, সে নিয়মিতভাবে ভোক্তাদের নিকট পণ্যগুলো পৌঁছে দিতে পারছে। এই জন্য নিয়মিত পণ্য সরবরাহ করা তার মানে একটা গুরুত্বপূর্ণ কাজ খুচরা ব্যবসায়ের। খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেন। অনেক সময় তার 1জন 2জন বা কয়েকজন কর্মচারী থাকে, তো তাদেরও কর্মসংস্থানের সৃষ্টি করে। যেহেতু নিজের এবং অন্যের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করছে, তাহলে কর্মসংস্থানের পাশাপাশি নিজেদের জীবনযাত্রার মানও তারা উন্নয়ন করতে পারছে এই ব্যবসায়ের মাধ্যমে। তো এই হচ্ছে খুচরা ব্যবসায়ের কার্যাবলী বা গুরুত্বগুলো। আশা করি তোমরা বুঝতে পারছো।
খুচরা ব্যবসায়ীর প্রকারভেদ, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের জন্য এইটা। খুচরা ব্যবসায়ীর প্রকারভেদের মধ্যে আমরা 4 রকমের খুচরা ব্যবসায়ী দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছু কিছু জিনিসের উপর বেস করে আমরা খুচরা ব্যবসায়ীদেরকে আলাদা আলাদা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এর মধ্যে 4টা ক্যাটাগরি আছে। প্রথম হচ্ছে গিয়ে সেবার পরিমাণের ভিত্তিতে, অর্থাৎ কে কীরকমভাবে সার্ভিস দিবে এটার ভিত্তিতে। আবার পণ্য সারির ভিত্তিতে, অর্থাৎ কেমন পণ্য সারি নিয়ে কাজ করছে সেটার ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে আলাদা করা যাচ্ছে। আবার হচ্ছে তুলনামূলক মূল্যের ভিত্তিতে, সেক্ষেত্রে পণ্যকে খুচরা ব্যবসায়ীকে করা যায়, ক্লাসিফাইড করা যায়। এরপরে হচ্ছে সংগঠনের ভিত্তিতে, অর্থাৎ 4 রকমের: সেবার পরিমাণের ভিত্তিতে, পণ্য সারির ভিত্তিতে, তুলনামূলক মূল্যের ভিত্তিতে, সংগঠনের ভিত্তিতে। প্রথমে হচ্ছে সেবার পরিমাণের ভিত্তিতে খুচরা ব্যবসায়ী। সেবার পরিমাণের ভিত্তিতে খুচরা ব্যবসায়ী 3 প্রকার: স্বসেবা, সীমিত সেবা, পূর্ণ সেবা। এখানে স্বসেবা বলতে হচ্ছে নিজের সেবা করা। কিভাবে নিজের সেবা করতে পারি? আমরা অনেক রেস্টুরেন্টে গেলেই দেখি যে প্রথমে হচ্ছে আমরা বিল পেমেন্ট করি, তারপরে কাউন্টার থেকে ফুড নিজেদের ট্রেতে করে খাবারটা হচ্ছে নিজেরা সার্ভ করি এবং নিজেরা খেয়ে আবার ওখান থেকে চলে আসি। তার মানে আমাকে ওয়েটার খাবারটা আমার কাউন্টার পর্যন্ত দিয়ে যাচ্ছে না, আমাকে কাউন্টার থেকে সংগ্রহ করে নিয়ে টেবিলে বসে খেতে হচ্ছে। অ্যাজ লাইক হচ্ছে ধানমন্ডি বুমার্স, ওখানে কিন্তু তোমাকে নিজের খাবার নিজের নিতে হবে টোকেন দিয়ে। আবার দেখো মিনা বাজার বা হচ্ছে আগোড়া বা আলমাস, এখানে কি হয়, প্রোডাক্টগুলো সাজানো থাকে, ক্রেতারা যাবে, গিয়ে সেখান থেকে তার পছন্দ অনুযায়ী, দাম অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী পণ্যটাকে কালেক্ট করে তারপরে আবার সেটা পেমেন্ট করে নিয়ে আসবে। এখানে অন্য কেউ তার সহায়তা করে না। দ্বিতীয় হচ্ছে সীমিত সেবা খুচরা ব্যবসায়ী। সীমিত সেবা খুচরা ব্যবসায়ী হচ্ছে এমন খুচরা প্রতিষ্ঠান যারা সাধারণত শপিং পণ্য বিক্রি করে। ক্রেতাদের বিভিন্ন রকমের তথ্যের প্রয়োজন হলে দক্ষ বিক্রয়কর্মী থাকে, তারা সেই সহায়তা প্রদান করে। যেমন জিসি প্যানি নামে একটা প্রতিষ্ঠান আছে, ওরা হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্ট সাজিয়ে রাখে, ওদের বিক্রয়কর্মীরা ওখানে স্ট্যান্ড বাই থাকে। আমরা কাস্টমার যদি ওখানে যাই তাহলে কি হবে, আমরা ওই দোকানে গিয়ে আমাদের পছন্দ মতো প্রোডাক্টটা পছন্দ করতে পারবো। তারপর আমরা বলতে পারবো যে হচ্ছে এই প্রোডাক্টটার আমাকে একটু এই সাইজটা বের করে দেন। অ্যাজ লাইক আড়ং, তোমরা আড়ংকে খুব ভালো মতো বুঝতে পারবে। আড়ংয়ে যেমন বিভিন্ন প্রোডাক্ট সাজানো থাকে, তো আমরা সেখান থেকে যে আমার পছন্দ অনুযায়ী পণ্যটা যা হবে, ওখানে সেলস গার্ল বা সেলস বয় যারা থাকে তাদের হেল্প নিতে পারি। সীমিত সেবা হচ্ছে আমাকে হেল্প করার জন্য 2-1 জন কেউ বিক্রয়কর্মী থাকবে, তারা আমাকে সহায়তা করবে। এরপরে হচ্ছে পূর্ণ সেবা খুচরা ব্যবসায়ী। পূর্ণ সেবা খুচরা ব্যবসায়ী হচ্ছে এমন ব্যবসায় প্রতিষ্ঠান যারা মূলত বিশিষ্ট পণ্য বিক্রি করে। ক্রেতাদের পণ্য ক্রয়ের সময় তো তারা হেল্প করেই, ক্রয় থেকে শুরু করে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার পর্যন্ত সেবাগুলো দিয়ে থাকে। যেমন যদি আমি স্বপ্ন থেকে গিয়ে পণ্য কিনি তাহলে সেটা স্বসেবা, কিন্তু স্বপ্নর পণ্য আমি ঘরে বসে অর্ডার করলাম, ওরা আমার বাসা পর্যন্ত দিয়ে গেল, এই যে আমাকে হোম সার্ভিস পর্যন্ত দিল, তাহলে এই রিটেল আউটলেটগুলোকে আমরা তখন বলবো পূর্ণ সেবা। তার মানে আমাকে কোনো কিছুই করতে হলো না, আমাকে জাস্ট আমি অর্ডার দিলাম, ওরা আমাকে ফুল সার্ভিসটা দিয়ে এলো, একদম ঘর পর্যন্ত পণ্যগুলোকে পৌঁছে দিল। এরপরে হচ্ছে পণ্য সারির ভিত্তিতে খুচরা ব্যবসায়ী। পণ্য সারির ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে আমরা সাধারণত 6টা ক্যাটাগরির মধ্যে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে বিশিষ্ট বিপণী। যে সকল খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র কোনো নির্দিষ্ট ধরনের পণ্য বিক্রিতে নিয়োজিত থাকে তাদেরকে বিশিষ্ট পণ্যের দোকান বলে। যেমন ধরো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একজন চাল ব্যবসায়ী, সে হচ্ছে একটা স্পেশাল প্রোডাক্ট নিয়েই কাজ করে এবং সেটাই সে বিক্রি করে। অথবা তুমি প্রিমিয়াম সুইটস অথবা বিক্রমপুর সুইটস, ওরা কি করে, একই ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। তারা কিন্তু টক ঝাল মিষ্টি বা শাকসবজি আইটেম সবগুলো আইটেম রাখে না, 1-2টা আইটেম নিয়ে কাজ করে। যখন এরকম 1 বা 2টা স্পেশাল আইটেম নিয়ে কেউ কাজ করবে সেটা হচ্ছে বিশিষ্ট পণ্য।
দ্বিতীয়টা হচ্ছে বিভাগীয় বিপণী। বিভাগীয় বিপণী হচ্ছে বড় ধরনের দোকান বা প্রতিষ্ঠান থাকবে যারা বিভিন্ন ধরনের পণ্যে বিভিন্ন ধরনের সাধারণ পণ্য নিয়ে ব্যবসা করে এবং দোকান ভিত্তিক বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। ধরো এখানে আড়ংয়ের একটা চিত্র দেখতে পাচ্ছ। আড়ং কি করে, তার আউটলেটগুলোতে সে এক জায়গায় ছেলেদের, এক জায়গায় মেয়েদের, এক জায়গায় কসমেটিক্স, এক জায়গায় হচ্ছে গিয়ে বাচ্চাদের, এক জায়গায় হচ্ছে হোম ডেকোরেটর প্রোডাক্ট, তারপরে এক এক জায়গায় এক এক রকমের প্রোডাক্ট রাখে। বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট বিভিন্ন জায়গায় থাকবে এবং ক্রেতারা তার পছন্দ অনুযায়ী সেখান থেকে পণ্যটা বাছাই করবে। এটাই হচ্ছে বিভাগীয় বিপণী। এরপর হচ্ছে সুপার মার্কেট। সুপার মার্কেট হচ্ছে অনেক বড় রকমের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, যারা যে ক্রেতারা স্বসেবা প্রক্রিয়ায় পণ্য ক্রয় করে এবং বিক্রেতারা মুদি ও অন্যান্য গৃহস্থলী পণ্য বিক্রয় করে থাকে, সেগুলোকে বলা হয় সুপার মার্কেট। তাহলে সুপার মার্কেট আর বিভাগীয় বিপণীর মধ্যে কি পার্থক্য? বিভাগীয় বিপণীর মধ্যে তোমার কিন্তু কোনো খাদ্যদ্রব্য ছিল না, থাকবে না, বা হচ্ছে এই যে মুদি জাতীয় যে জিনিসপত্র, মুদি তারপরে কাঁচা সবজির যে জিনিসগুলো, এটা বিভাগীয় বিপণীতে থাকবে না, সুপার মার্কেটে থাকবে। যেমন আগোরার মধ্যে অনেকগুলা বিভিন্ন বিভাগ থাকবে। বিভাগের মধ্যে এক জায়গায় মাছ, এক জায়গায় মাংস, এক জায়গায় হচ্ছে গিয়ে তোমার হাউস হোল্ড প্রোডাক্ট, বিভিন্ন রকমের প্রোডাক্ট সাজানো থাকবে। সেখান থেকে ক্রেতারা স্বসেবার মাধ্যমে, মানে বুঝতেই পারছো, যে নিজেরা কালেক্ট করে কাউন্টার পর্যন্ত নিয়ে আসবে, কোনো বিক্রয়কর্মী হেল্প করবে না, নিজেদের সেবা নিজেরা করবে। এইরকম খুচরা ব্যবসায়ীদেরকে বলা হয় সুপার মার্কেট। এরপরে হচ্ছে সুবিধা বিপণী। সুবিধা বিপণী হচ্ছে যে ক্ষুদ্রায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠানগুলো চিরাচরিত পদ্ধতিতে সীমিত সংখ্যক বিক্রয়যোগ্য পণ্যের ব্যবসায় নিয়োজিত, সেগুলোকে বলা হয় কনভেনিয়েন্স স্টোর বা সুবিধা বিপণী। অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে যে মুদি দোকানগুলা বা বিপণীগুলা দেখতে পাচ্ছি আমরা, ছোট ছোট দোকান, খুচরা ব্যবসার দোকানগুলা, যারা কি করে চিরচেনা পরিচিত পদ্ধতিতে আমাদের কাছে পণ্যগুলো বিক্রি করছে, এগুলোই হচ্ছে সুবিধা বিপণী। সুবিধা বিপণীতে আমরা আমাদের সুবিধাজনক পণ্যটা সুবিধাজনক উপায়ে সময় মতো পেয়ে থাকি। এরপর হচ্ছে সুপার স্টোর। সুপার স্টোর হচ্ছে এক ধরনের বৃহদায়তন খুচরা দোকান যেখানে নিয়মিতভাবে ক্রয় করা খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের বিরাট সম্ভার থাকবে। এটি সুপার মার্কেটের থেকে আয়তনে দ্বিগুণ হবে। আমরা তো আগোরার কথা বললাম, সুপার মার্কেট যেখানে খাবারের জিনিসও থাকবে, কিন্তু সুপার মার্কেটের থেকেও সুপার স্টোরটা বড় হবে। আমরা আবার মার্কেট আর স্টোরের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে, কিন্তু মার্কেটটা ছোট আর স্টোরটা হবে ডাবল এর বড়। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখবা, সুপার স্টোর কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশে এত বড় সুপার স্টোরগুলো এখন পর্যন্ত হয়নি। এরপরে হচ্ছে ক্যাটাগরি কিলার। এটি এক ধরনের বিশেষায়িত খুচরা দোকান যেখানে কোনো নির্দিষ্ট কোনো লাইনের বিপুল পরিমাণের পণ্য সম্ভার থাকবে। এরা বই থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিক দ্রব্য, ঘর সাজানো সামগ্রী, পোষা প্রাণীর খাবার, সব ধরনের জিনিস বিক্রি করে। মানে এত বড় প্রতিষ্ঠান যারা হচ্ছে মানে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে এবং তাদের প্রোডাক্ট লাইনে অনেক প্রোডাক্ট থাকে। ক্যাটাগরি কিলারগুলোও সাধারণত বাংলাদেশে হয় না। তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায়ী। তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিসকাউন্ট স্টোর আর একটা হচ্ছে অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। ডিসকাউন্ট স্টোরটা কি? তোমরা অনেকেই হয়তো বা শুনেছো, মোহাম্মদপুরে একটা বাটার আউটলেট আছে যেখানে সারা বছরই ডিসকাউন্টের প্রোডাক্ট পাওয়া যায়। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানগুলো মানসম্মত পণ্য কিছুটা কম মূল্যে কম মুনাফায় বিক্রি করতে থাকে সেগুলোকে ডিসকাউন্ট স্টোর বলে, এবং এই ডিসকাউন্ট স্টোরগুলো সারা বছরই সেমভাবে ডিসকাউন্ট দিয়ে থাকে। আর অফ প্রাইস খুচরা ব্যবসা হচ্ছে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান পাইকারি দামের চেয়ে কম দামে পণ্যটা কিনে আবার খুচরা দামের থেকে আবার কম দামে পণ্যটা ছেড়ে দেয় বাজারে, এদেরকে বলা হয় অফ প্রাইস খুচরা ব্যবসায়ী। অফ প্রাইস খুচরা ব্যবসায়ের মধ্যে
একটা হচ্ছে স্বাধীন খুচরা ব্যবসায়ী। স্বাধীন খুচরা ব্যবসায়ী কারা? যারা নিজেরা উদ্যোগী হয়ে একত্রিত হয়ে তারা এই ডিসকাউন্টটা দিয়ে থাকে। আর সেকেন্ড হচ্ছে কি ফ্যাক্টরি আউটলেট। ফ্যাক্টরি আউটলেট হচ্ছে একটা ফ্যাক্টরির মধ্যে অনেকগুলো প্রোডাক্ট থাকবে, দেখা যাচ্ছে কোনো প্রোডাক্টের ডেট শেষ হয়ে যাচ্ছে, তখন তারা কি করে খুব কম প্রাইসের মধ্যে ছেড়ে দেয়। যেমন ইয়ালোতে ধরো ইয়ারলি একটা দিল, ডিসকাউন্ট দিল, যে বছর শেষে এখন একটা ডিসকাউন্ট দিল। ওখানে যেয়ে দেখবা যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো একদম মানে মনেই হবে যে পুরাতন। তার মানে কি ওদের স্টোরে এত পুরাতন প্রোডাক্ট হয়ে গেছে, ওই প্রোডাক্টগুলোর ডেট হয়তো বা শেষ হয়ে যাচ্ছে, এখন ওরা ডিসকাউন্টে দিয়ে প্রোডাক্টটা ছেড়ে দিচ্ছে যাতে করে ওদের লস না হয়। এরকম ফ্যাক্টরির মধ্যে যখন অনেক পণ্য জমে যাবে, যে পণ্যগুলোর হয়তো বা ডেট শেষ বা টাইম শেষ হয়ে যাচ্ছে, তখন তারা এই ডিসকাউন্ট দিয়ে পণ্যগুলোকে ছেড়ে দেয়। আর আরেকটা হচ্ছে ওয়্যার হাউস ক্লাব। ওয়্যার হাউস ক্লাব হচ্ছে, এটা তোমরা অনেকেই শুনেছো যে কেজেড বা আড়ং বা ওয়ালমেট এরকম ইউনিমার্ট এরকম প্রতিষ্ঠানে গেলে ওরা জিজ্ঞেস করে কিছু কেনার পরে যে ম্যাডাম বা স্যার আপনার কাছে কি ডিসকাউন্ট কার্ড আছে? তার মানে কি ওরা ওদের প্রতিষ্ঠানের মেম্বারশিপ কার্ড বা ডিসকাউন্ট কার্ড নামে একটা অফার দেয়, যেখানে কি করে যারা মেম্বার থাকে তাদেরকে একটা তুলনামূলক একটু বেশি সুবিধা বা ডিসকাউন্ট দেওয়া হয়। এটাও অফ প্রাইস খুচরা ব্যবসার এক প্রকারের খুচরা ব্যবসায়ী। তো এই হলো তুলনামূলক মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায়। এরপর হচ্ছে সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসায়ী। সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে সাধারণত 5 রকমের ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম হচ্ছে চেইন স্টোর। চেইন স্টোর কোনগুলো? একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা দোকানের সমষ্টি হচ্ছে বিপণীমালা বা চেইন স্টোর। অর্থাৎ হচ্ছে এরা কি করবে? উৎপাদকের কাছ থেকে পণ্যটা সংগ্রহ করে কেন্দ্রীয়ভাবে বা আঞ্চলিকভাবে তারা পণ্যটাকে নিজেরাই স্টোর করে বা গুদামজাত করে রাখে, পরে তাদের শাখা দোকানগুলোতে তারা ধীরে ধীরে বিক্রি করতে থাকে। যেমন তোমরা এখানে ওলওর্থের একটা ছবি দেখতে পাচ্ছ। ওরা কি করে সারা পৃথিবীব্যাপী হচ্ছে ইংল্যান্ড, আমেরিকা বা বিভিন্ন আরও কয়েকটা কান্ট্রিতে ওদের বা প্রোডাক্টগুলোকে ওরা সেল করে, কিন্তু ওরা কয়েকটা মালিক মিলে হয়তো বা পণ্যগুলোকে একটা একত্রিত করে আঞ্চলিকভাবে ওটাকে আগে নিজেরা গুদামজাত করে রাখে, তারপরে বিভিন্ন অঞ্চলে ওরা বিক্রি করে নিজেদের শাখা দোকানের মাধ্যমে। এরপরে হচ্ছে স্বেচ্ছামূলক চেইন স্টোর। পাইকারি বিক্রেতা পৃষ্ঠপোষকতায় চুক্তির ভিত্তিতে স্বাধীন খুচরা ব্যবসায়ীরা একত্রিত হয়ে একই ধরনের পণ্য বা সেবা ব্যবসায় লিপ্ত হলে তাকে স্বেচ্ছামূলক চেইন বলে। এখানে তোমরা হার্ডওয়্যারের একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে হার্ডওয়্যারের যে একটা সংগঠন আছে, ওদের পাইকারি ব্যবসায়ীরা বড় একটা স্পেস নিয়ে ওরা ব্যবসা কার্যক্রমটা চালায়। এখানে অনেক স্বাধীন খুচরা ব্যবসায়ী থাকে, তাদেরকে ওরা একসাথে বলে যে তোমরা একই স্পেসে এনে সব পণ্যগুলোকে রাখো এবং এখান থেকে বিক্রি করো। যেমন তোমার পাইকারি মার্কেট থাকতে পারে। বাংলাদেশে যে পাইকারি ব্যবসায়ের মার্কেট আছে, যেখানে অনেক ছোট ছোট ব্যবসায়ীরা একসাথে জড়ো হয়ে তারা তাদের ব্যবসা কার্যক্রম চালাচ্ছে। এটাই হচ্ছে স্বেচ্ছামূলক চেইন স্টোর। এরপর হচ্ছে ফ্রাঞ্চাইজিং সংগঠন। তোমাদেরকে আগেই বলেছি, যখন বৃহৎ কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করার জন্য চুক্তির ভিত্তিতে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হয়, সেখানে বেশ কিছু শর্ত থাকে। সেই শর্তের ভিত্তিতে চুক্তির মাধ্যমে পণ্য সরবরাহের অধিকার প্রাপ্ত দোকানগুলোকে ফ্রাঞ্চাইজিং সংগঠন বলে। যেমন তুমি দেখতে পাচ্ছ যে আমেরিকার একটা KFC প্রতিষ্ঠান, নিউ ইয়র্কের একটা প্রতিষ্ঠান, সেটা বাংলাদেশে, ইন্ডিয়াতে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে। এরা ফ্রাঞ্চাইজিং সংগঠনের অংশ। এরপরে হচ্ছে খুচরা ব্যবসায়ী সমবায় সমিতি। খুচরা ব্যবসায়ী সমবায় সমিতি হচ্ছে তারা নিজেদের ব্যয় হ্রাস করার জন্য
স্বাধীন খুচরা প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে প্রয়োগ করে অন্যান্য কিছু কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যবসায় কার্য লিপ্ত হলে তাকে খুচরা ব্যবসায় সমবায় সমিতি বলে। যেমন ধরো বাংলাদেশের যারা হচ্ছে চা উৎপাদন করছে ওই সকল ব্যবসায়ীরা সবাই মিলে একটা জেলা ভিত্তিক একটা সমিতি তৈরি করলো, তারা নিজেদের মধ্যকার সহায়তার জন্য এইরকম সমবায় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে। এরপরে হচ্ছে খুচরা শাখা বিপণী। খুচরা শাখা বিপণীগুলো কারা? তারা হচ্ছে নিজে মানে এরা হচ্ছে মাঝখানে যে মধ্যস্থ কারবারি, উৎপাদনকারী প্লাস হচ্ছে ভোক্তা, এই দুইজনের মাঝখানে যতগুলো মধ্যস্থ কারবারি থাকবে তাদেরকে সরিয়ে বা এড়িয়ে ডাইরেক্ট উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে বিক্রয় করার উদ্দেশ্যে যখন তারা বিভিন্ন স্থানে দোকান খুলবে তখন সেগুলোকে বলা হবে বহু শাখা বিপণী। বহু শাখা বিপণী যেমন হামদর্দের, তোমরা যে দোকান দেখেছো বিভিন্ন এলাকায় হামদর্দের দোকান থাকে, তারা হচ্ছে মাঝখানে কোনো পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীর কাছে এইগুলো বিক্রি করে না, ওরা নিজেরাই হয়তোবা উৎপাদন করছে বা উৎপাদনকারীর কাছ থেকে নিয়ে ডাইরেক্ট দোকান খুলছে বিভিন্ন এলাকায়, সেই দোকানে কাস্টমারের কাছে বিক্রি করছে। এরকম যারা মাঝখানের মধ্যস্থ কারবারিদেরকে না ইউজ করে ডাইরেক্ট চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করার চেষ্টা করবে, এদেরকে বলা হয় বহু শাখা বিপণী। পাইকারি ও খুচরা ব্যবসায়ের মধ্যে পার্থক্য। আমরা এতক্ষণ তো পাইকারি ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায় ও খুচরা ব্যবসায়ের মধ্যকার বিষয়গুলো জানতেই পারলাম। এখন আমরা কি করব, এদের দুজনের মধ্যে পার্থক্যটা কি সেটা একটু পরিলক্ষিত করি। তোমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ যে একজন পেঁয়াজের আড়তদার, সে হচ্ছে তার গুদামে বসে আছে, আরেকজন হচ্ছে খুচরা ব্যবসায়ী, সে তার দোকানে বসে আছে। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্যটা কি? প্রথমত হচ্ছে পাইকারি ব্যবসায়ী কি করে, উৎপাদকের কাছ থেকে নিয়ে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে, আর খুচরা ব্যবসায়ীকে সে উৎপাদক বা পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করে। এটা হচ্ছে তাদের প্রথম সংজ্ঞাগত যেই পার্থক্যটা। দ্বিতীয়ত হচ্ছে আয়তন। দেখো, পাইকারি ব্যবসায় সবসময় যেহেতু একসাথে সে অনেক পণ্য কিনে, ছবিটাতেই তোমরা দেখতে পাচ্ছ সে একই সাথে কত পেঁয়াজ কিনেছে, সো এই প্রতিষ্ঠানের আয়তনটা খুচরা ব্যবসায়ের আয়তনের থেকে অনেক বড়। তাহলে আয়তনের দিক থেকে পাইকারি ব্যবসাটা বড় আর খুচরা ব্যবসাটা ছোট। এরপরে ক্রেতার সংখ্যা। পাইকারি ব্যবসায়ের কাছ থেকে কিন্তু সবাই কিনতে যাবে না, যারা খুচরা ব্যবসায়ী থাকবে বা শিল্প বিক্রেতা থাকবে, শিল্প বিক্রেতা, তারাই শুধু কিনতে যাবে। সেক্ষেত্রে পাইকারি ব্যবসায়ী ক্রেতার সংখ্যা কম, কিন্তু খুচরা ব্যবসায়ীর কাছ থেকে যাবে আমাদের মতো আম জনতা, সাধারণ মানুষ যেহেতু কিনতে যাবে, এখানে ক্রেতার সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। তারপরে বিক্রয়ের পরিমাণ। খুচরা ব্যবসায়ের পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ী কিন্তু একসাথে অনেক পণ্য বিক্রি করবে, এই জন্য তার বিক্রয়ের পরিমাণটা বেশি থাকে। কিন্তু খুচরা ব্যবসায়ী কিন্তু 250 গ্রাম, 500 গ্রাম, 1000, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, সে কিন্তু যে কোনো কোয়ান্টিটিতে বিক্রি করতে পারে, কিন্তু পাইকারি ব্যবসায়ী এত কম বিক্রি করবে না। তার মানে এর বিক্রয়ের পরিমাণটা পাইকারি ব্যবসায়ীর বেশি আর খুচরা ব্যবসায় কম। এরপর বিক্রয়ের ঘনত্ব। পাইকারি ব্যবসায়ীর কাছে থেকে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেখা যাবে যে বারবার বিক্রি হচ্ছে না। একজন পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে একজন খুচরা ব্যবসায়ী হয়তোবা তোমার 4 বস্তা বা 5 বস্তা পেঁয়াজ একবারে কিনে নিবে, সে কিন্তু প্রতিদিন কিনতে আসবে না, কিন্তু খুচরা ব্যবসায়ীর কাছে কিন্তু প্রতিদিন মানুষ যাচ্ছে, কেউ না কেউ যাচ্ছেই। তো এই জন্য বলা যায় যে পাইকারি ব্যবসায়ীর বিক্রয়ের ঘনত্বটা কম, কিন্তু খুচরা ব্যবসায়ীর বিক্রয়ের ঘনত্ব বেশি। পাইকারি ব্যবসায়ীর অবস্থান। পাইকারি ব্যবসায়ীরা দেখবে আমাদের বাসার আশেপাশে কিন্তু পাইকারি ব্যবসায়ীদের অবস্থান কম, কিন্তু খুচরা ব্যবসায়ীদের অবস্থান বেশি, কারণ পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন আড়তে থাকে, বিভিন্ন বাজারে যেখানে স্টোর করার অপশনস আছে সেইখানে অবস্থান করে। কিন্তু খুচরা ব্যবসায়ীরা কি করে, হেঁটে হেঁটেও অনেক সময় কাস্টমারের কাছে চলে যায়। যেমন কাঁচা সবজির যেই ব্যবসায়ীরা আছে তারা ভ্যানে করে পণ্য নিয়ে একদম ক্রেতার বাসা পর্যন্ত চলে যাচ্ছে। তার মানে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু
আঞ্চলিকভাবে অবস্থান করলেও খুচরা ব্যবসায়ীরা একদম ভোক্তার দ্বারপ্রান্তে অবস্থান করে। তারপরে মালিকানা। পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় যে মালিক থাকবে এবং তার অনেক বিক্রয়কর্মী থাকে এবং এই প্রতিষ্ঠানগুলোর মালিকানা যৌথ প্রতিষ্ঠান হতে পারে, অংশীদারি হতে পারে, কিন্তু খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকানা হয় এক মালিকানা ব্যবসাটা হয় সাধারণত। যেহেতু পাইকারি ব্যবসায়ী যৌথ বা অংশীদারিও হতে পারে, এজন্য এর মূলধনের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। আর খুচরা ব্যবসায় যেহেতু একজন মালিকই খুচরা ব্যবসাটা পরিচালনা করে, এজন্য এর মূলধনের পরিমাণটা কিন্তু কম। তারপর পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে প্রসার কার্যক্রমটা অত বেশি প্রয়োজন হয় না, কিন্তু খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে প্রসার কার্যক্রমের খুব দরকার হয়। এরপরে হচ্ছে একক প্রতি মুনাফা। পাইকারি ব্যবসায়ীরা একক প্রতি মুনাফা মানে 1 কেজি 2 কেজি জিনিসের যেই দাম সেটার উপরে খুব বেশি প্রফিট করে না। তারা কি করে, একসাথে অনেক পণ্য বিক্রয় করে ওইটার উপরে সার্বিক একটা মুনাফা তারা করে। আর খুচরা ব্যবসায়ীরা কিন্তু 1 কেজি 2 কেজি এটার উপর থেকে প্রফিট তারা বের করে নেয়। তার মানে একক প্রতি মুনাফা কিন্তু এখানে খুচরা ব্যবসায়ীদের বেশি হয় আর পাইকারি ব্যবসায়ীদের একক প্রতি মুনাফা কম হয়। তারপরে পাইকারি ব্যবসায়ী যেহেতু বৃহদায়তন প্রতিষ্ঠান, এজন্য এর বিক্রয় কর্মীর সংখ্যা বেশি থাকে। আর খুচরা ব্যবসায়ী অনেক সময় মালিক নিজেই ব্যবসা করছে, খুচরা বিক্রয় কর্মী নাও থাকতে পারে, হয়তোবা থাকলেও 1 জন বা 2 জন, কম সংখ্যক বিক্রয় কর্মী থাকে। এরপরে পাইকারি ব্যবসায়ী যেহেতু বৃহৎ প্রতিষ্ঠান, বৃহৎ পরিমাণের মূলধন এখানে ব্যবহার হচ্ছে, এজন্য এখানে ঝুঁকির পরিমাণটাও খুব বেশি। আর খুচরা ব্যবসায়ী এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, মূলধন কম, তাই এর ঝুঁকির পরিমাণটাও কম। এরপর বিক্রয়োত্তর সেবা। পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবাটা একটু কম দেওয়া হলেও খুচরা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিক্রয়োত্তর সেবাটা বেশি পরিমাণে দেওয়া হয়। কারণ হচ্ছে খুচরা ব্যবসায়ীরা সে সরাসরি ভোক্তার সাথে ডিল করছে। তো এই হচ্ছে খুচরা ব্যবসায়ী ও পাইকারি ব্যবসায়ের মধ্যে পার্থক্য। বাংলাদেশে পাইকারি ব্যবসায়ের সমস্যা এবং সমস্যার সমাধানে করণীয়। আমি তোমাদের প্রায় সময় একটা কথা বলি, যদি আমরা জানি যে কোনো জিনিসের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, তাহলে আমরা অবশ্যই সমস্যা জানলে সমাধানটাও জানবো, যে এটা যদি সমস্যা হয় তাহলে এটার সমাধান হতে পারে। তাই সমস্যার সমাধানগুলো আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। সমস্যা হচ্ছে পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে যেহেতু মূলধন বেশি পরিমাণে দরকার হয়, এটা বৃহৎ প্রতিষ্ঠান, এখানে অনেক সময় মূলধনের অভাব দেখা দিতে পারে, হয়তোবা ব্যাংক থেকে লোন পাওয়া যাচ্ছে না বা অন্য কোনো কারণে মূলধনের অভাব দেখা দিতে পারে, এটা একটা সমস্যা। তারপরে হচ্ছে তাহলে এটার সমাধান কি হবে? সঠিকভাবে অর্থ সংস্থানের ব্যবস্থা করা। তারপরে পাইকারি ব্যবসা আরেকটা সমস্যা হচ্ছে আধুনিক কৌশলের অভাব। যেহেতু আমরা এখনও ডিজিটাল হচ্ছি, সব সময় আমাদের সব রকমের আধুনিক কৌশল ব্যবহার করা সম্ভব হয় না, এটা আমাদের একটা সমস্যা। তাহলে আমাদের এখানে সমাধানটা হবে আধুনিক কৌশলগুলো প্রয়োগ করা আমাদেরকে ধীরে ধীরে শিখে নিতে হবে। পাইকারি ব্যবসায় আরেকটা সমস্যা হচ্ছে প্রশিক্ষণের অভাব। কর্মীরা দক্ষ থাকে না, তাই তাদেরকে প্রশিক্ষণ দিতে হয়। প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক বেশি এক্সপেন্স হয়ে যায়, তো প্রশিক্ষণের অভাব একটা সমস্যা। তাহলে আমাকে সমাধান হিসেবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে পাইকারি ব্যবসায়ীরা অনেক সময় নিম্নমানের পণ্য সরবরাহ করে ফেলে, যেটা খুচরা বাজারে বা চূড়ান্ত ভোক্তার উপর একটা প্রভাব ফেলে। তাহলে এই সমস্যাটাকে সমাধান করতে হলে আমাকে মানসম্মত পণ্যটা দিতে হবে, অর্থাৎ পণ্যের মান উন্নয়ন করার ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে অনিয়মিত যোগান, এটা একটা সমস্যা হতে পারে। অনিয়মিত যোগান হচ্ছে, ধরো এই যে কিছুদিন আগে পেঁয়াজের দাম এই রকম চরম প্রকারে বেড়ে গেছে, কারণ এখানে যোগানের ঘাটতি দেখা দিয়েছিল। তো যোগানের যখনই ঘাটতি দিবে তখনই হচ্ছে কিন্তু চাহিদার সাথে একটা ডিসব্যালেন্স তৈরি হবে। তো এটা একটা সমস্যা হতে পারে। আর এই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকে নিয়মিতভাবে যোগানের সরবরাহ রাখতে হবে, বাজারে যোগানটা ঠিক মতো রাখতে হবে। তারপরে হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে মূল্যের তারতম্য। অনেক সময় দেখা যায় পাইকারি বাজারে এই এক দোকানে হচ্ছে এই এক পাইকার এরকম 50 টাকা দাম রাখছে, আরেক দোকানদার 60 টাকা দাম রাখছে, আরেকজন 90 টাকা দাম রাখছে। এইরকম দামের তারতম্য হলে কিন্তু
ক্রেতারাও খুচরা ব্যবসায়ীরাও কিন্তু এক একজনের কাছ থেকে এক এক রকম নিবে, তখন কাস্টমারের কাছেও তারা অন্য মানে চূড়ান্ত যে ব্যবহারকারী তার কাছেও বিভিন্ন দামে বিক্রি করবে। এই জন্য দেখা যায় আলটিমেটলি কাস্টমারের মনে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হবে। এই জন্য এটার সমাধান হিসেবে আমাদের কি করতে হবে, মূল্যের সমরূপতা বজায় রাখতে হবে, অর্থাৎ সব জায়গায় কাছাকাছি মূল্যে বিক্রয় করতে হবে। তারপরে পাইকারি ব্যবসা আরেকটা সমস্যা হতে পারে যে বাজার তথ্যের অভাব, অর্থাৎ কাস্টমার কি চাচ্ছে খুচরা ব্যবসায়ীর কাছ থেকে হয়তো বা সঠিকভাবে জানতেছে না, অথবা উৎপাদনকারীর সাথে হচ্ছে মিসকমিউনিকেশন হলো, তথ্যের অভাবে কোনো একটা সমস্যা তৈরি হলো। তাহলে এই সমস্যাটাকে এড়ানোর জন্য আমাকে কি করতে হবে, বাজার তথ্যটাকে সবসময় যাচাই করতে হবে যে উৎপাদনকারীর বা খুচরা ব্যবসায়ী বা চূড়ান্ত ভোক্তা এদের কার কাছে কি রকমের ডিমান্ড আছে, কি রকমের সাপ্লাই দরকার, কি প্রাইসের দরকার, এই যে এই জিনিসগুলা কিন্তু বাজার তথ্যের মাধ্যমে সমাধান করতে হবে। তারপরে পাইকারি ব্যবসার ক্ষেত্রে আরেকটা বিষয় খুব পরিলক্ষিত হয়, যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ একটা হিসাব রক্ষণ পদ্ধতি থাকে। সেই সেকেলে একটা হিসাব রক্ষণ পদ্ধতিতে হিসাব রাখা হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক সময় তথ্যগত বা টাকার অঙ্কের বেশ বড় গরমিল হয়ে যাচ্ছে। তো এই রকম ত্রুটিপূর্ণ হিসাব পদ্ধতি থেকে আমাকে বের হয়ে আসতে হলে আমাকে সুষ্ঠু একটা হিসাব পদ্ধতি মেনটেন করতে হবে, যাতে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যায়। এরপরে পাইকারি ব্যবসা আরেকটা সমস্যা হচ্ছে যে ওজনে কম দেওয়া বা পরিমাপের ব্যবস্থাটা সঠিকভাবে না হওয়া, অথবা হয়তো মাপে ঝোপে ভুল হয়েছে, যার কারণে হচ্ছে গিয়ে অনেক সময় অনেক ব্যবসায়ী ঠকে যাচ্ছে, পণ্য ফেরত দিচ্ছে, এই সমস্যাটা তৈরি হতে পারে। তাই এই সমস্যা সমাধানের জন্য আমাকে সঠিক ওজন ও পরিমাপের ব্যবস্থা করতে হবে। তারপরে অনেক সময় যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা নিজেরাই কৃত্রিমভাবে সংকট তৈরি করে, হয়তো প্রোডাক্ট আছে বাজারে আছে ঠিকই, কিন্তু তারা জিনিসটাকে নাই বলে প্রচার চালাচ্ছে এবং ক্রাইসিস তৈরি করে পণ্যের দাম বৃদ্ধি করছে। তো এই সমস্যাটা কিন্তু পাইকারি ব্যবসায়ীরা নিজেরাই তৈরি করে। তো এই সমস্যাটাকে সমাধান করতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটা তাদেরকে উন্নত পরিবহন ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পরিবহন ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে কাজে রাস্তা ভাঙা বা হচ্ছে ট্রাক পাওয়া যাচ্ছে না, বা পণ্যটা আনার জন্য যেই সেই সিস্টেমটা খুবই পুর, যার কারণে সঠিক সময় পণ্যটা আনা হলো না, পচে গেল প্রোডাক্ট, এরকম সমস্যা তৈরি হতে পারে। তাহলে এটার সমাধান হিসেবে আমি কি করব, আমি উন্নত মানের পণ্য উন্নত পরিবহন ব্যবস্থা সৃষ্টি করতে পারি, যাতে হচ্ছে গিয়ে পণ্য পচা বা পণ্যের অন্য কোনো সমস্যা তৈরি না হয়। এরপরে আরেকটা জিনিস যেটা পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে বাকিতে বিক্রি হয়, খুচরা ব্যবসায়ীরা প্রচুর পরিমাণের পণ্য বাকিতে ক্রয় করে। তো এইটা কিন্তু একটা সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে যায়। তো এক্ষেত্রে অনেক সময় খুচরা ব্যবসায়ীর সাথে লিয়াজোগ বজায় রাখার জন্য দিতে হয়, কিন্তু এটা একটা সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে থাকে। আর আর এটা সমাধান হিসেবে তারা হয়তোবা ব্যবস্থা করতে পারে যাতে নগদে বিক্রি করা যায়। আর পাইকারি ব্যবসা আরেকটা সমস্যা সমাধানের আরেকটা যে বিষয় আছে, সেটা হচ্ছে নকল পণ্যটা বা ভেজাল জাতীয় পণ্যগুলো সেগুলো যাতে বাজারে না থাকে, সেই জন্য বাজার মনিটর করলে সমস্যাগুলো সমাধান হতে পারে। এই হচ্ছে বাংলাদেশের পাইকারি ব্যবসার সমস্যা ও সমাধানগুলো। এরপর হচ্ছে বাংলাদেশে খুচরা ব্যবসায়ের সমস্যা ও সমস্যা সমাধানে করণীয়। তোমরা পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে যেই সমস্যাগুলো ফেস করছো বা দেখেছো যে যেই সমস্যাগুলো হয়ে থাকে, ঠিক খুচরা ব্যবসায়ের ক্ষেত্রেও এই একই সমস্যাগুলো সৃষ্টি হয় এবং সমাধানগুলো কিন্তু একই। তো আশা করি যে একটা প্রশ্ন পড়লে তোমরা অপর প্রশ্নটাই অবশ্যই অ্যান্সার করতে পারবা। খুবই সহজ, দুইটা প্রশ্নের সমস্যা কিন্তু একই এবং সমাধানও একই রয়েছে। আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের সব কয়টি টপিক বুঝতে সুবিধা হয়েছে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে।
বাসায় থাকবো আমরা সবাই, সুস্থ থাকবো, সামাজিক নিরাপত্তা বজায় রেখে চলবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। আল্লাহ হাফেজ।